আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এইচএসসি আইসিটির ওয়েব ডিজাইন পরিচিতির চমৎকার ৬ নাম্বার লেকচার নিয়ে। আর আজকে আমাদের ৬ নাম্বার লেকচারে যে টপিক সেটা খুবই ছোট্ট একটা টপিক এবং পরীক্ষাতেও আসে খুবই কম। তারপরেও যেহেতু আসে আমরা আলোচনা করব। আর আজকে এই টপিকে পড়ানোর ক্ষেত্রে আমাদের বিদ্যুৎ নাই এবং তোমরা আজকে ক্লাসে জয়েন করছো, যাই যে কজন জয়েন করছো খুশি হলাম, ২ জন আসছো। তবে আমি একটু আজকে ক্লাস দেওয়ার লিঙ্ক দেওয়ার ১০ মিনিট ধরে ওয়েট করতেছিলাম, দেখলাম যে ১০ মিনিটের মধ্যে কেউ আসতেছে না। আমি মনে করছিলাম আজকে হয়তো বা কেউ আসবেও না। যাই হোক, তোমরা ২ জন আসছো, তোমরা ২ জন দিয়ে ক্লাস করাই। তো আজকে আমাদের যেই টপিক সেই টপিকটার নাম হচ্ছে হাইব্রিড বা কম্বিনেশন কাঠামো। এটা আমাদের সর্বশেষ, যেটা আমাদের ৪টা কাঠামোর মধ্যে এটা হচ্ছে ৪ নাম্বার। তো আমরা নাম দেখে বুঝতে পারতেছি যে হাইব্রিড বা কম্বিনেশন মানে হচ্ছে যে যেই কাঠামোতে একসাথে কয়েকটা স্ট্রাকচার ইনক্লুড থাকবে তাকেই বলা হবে কি হাইব্রিড বা কম্বিনেশন কাঠামো। প্রথমত আমরা সংজ্ঞাটা দেখি কি বলতেছে এখানে একাধিক কাঠামো ব্যবহার করে ডিজাইন করা ওয়েবসাইটকে হাইব্রিড বা কম্বিনেশন বা মিক্সড স্ট্রাকচার বলা হয়। ৩টা নাম। প্রথমত হচ্ছে হাইব্রিড কাঠামো, পরেরটার নাম হচ্ছে কম্বিনেশন কাঠামো, এর পরেরটার নাম হচ্ছে মিক্সড কাঠামো। ৩টা নাম। তার মানে কি একের অধিক কাঠামো ব্যবহার করে ডিজাইন করা ওয়েবসাইটকে কি বলা হয় হাইব্রিড কাঠামো বা মিক্সড স্ট্রাকচার বা কম্বিনেশন কাঠামো বলে। প্রথমে আমরা সংজ্ঞা দিলাম, এরপর হচ্ছে বৈশিষ্ট্যগুলো দেখব। এর বৈশিষ্ট্যগুলো হচ্ছে এই ধরনের কাঠামোতে অনেক দিক থেকে লিঙ্ক করা থাকে। কথাটা খেয়াল রাখবা, অনেক দিক, অর্থাৎ এই যে চিত্রটা দেখতে পাচ্ছ চিত্র কয়ের মধ্যে এখানে অনেকগুলো ওয়েব পেজ আছে। সাপোজ এই ওয়েব পেজগুলো মনে করো ট্রি এর মতো দেখতে, আবার এই ওয়েব পেজগুলো মনে করো যে কোনো একটা স্ট্রাকচার, আবার এই পেজগুলো আবার অন্য একটা স্ট্রাকচার, মানে বিভিন্ন স্ট্রাকচারের কম্বিনেশনেই তৈরি হয়েছে এই ওয়েবসাইটটা। তো যেখানে দেখা যায় অনেক দিক থেকে লিঙ্ক করা থাকে, মানে এক দিক থেকে লিঙ্ক থাকবে না, একের অধিক অনেকগুলো দিক থেকে লিঙ্ক করা থাকবে। তো কি হবে, ফলে তথ্য খুঁজে পেতে অনেক সহজ হবে। যেহেতু আমার অনেক দিক থেকে এই ওয়েবসাইটে লিঙ্ক করা থাকে বা লিঙ্ক সংযুক্ত থাকে, সেক্ষেত্রে তথ্য খুঁজে পেতেও কি হয়, সহজ হয়। এরপর হচ্ছে ২ নাম্বার, এ ধরনের কাঠামো ওয়েবসাইটের সৌন্দর্য বৃদ্ধি করে। অর্থাৎ এই ধরনের কাঠামোতে যদি আমরা ওয়েবসাইট তৈরি করতে চাই তাহলে ওয়েবসাইটের সৌন্দর্য বৃদ্ধি পাবে, কারণ অনেকগুলো দিক থেকে লিঙ্ক থাকার ফলে দেখতে সুন্দর হবে বা সুন্দর করে স্ট্রাকচার তৈরি করা যাবে। ৩ নাম্বার, মেমোরি স্পেস কমানোর জন্য এ কাঠামো ব্যবহৃত হয়। মেমোরি স্পেস আমরা যদি কমাতে চাই, একটা ওয়েবসাইটের মধ্যে অনেক বড়সড় মেমোরি লাগে, তো মেমোরি স্পেস যদি আমি কমিয়ে আনতে চাই তাহলে আমাদের এই হাইব্রিড কাঠামো ব্যবহার করা হবে। আর পরবর্তী হচ্ছে ভিজিটরদের জন্য ভিজিট করা সহজ, অর্থাৎ যারা ভিজিট করবে এই ওয়েবসাইটে, যারা ভিজিট করতে চাবে তাদের জন্য এটা কি ভিজিট করা সবচেয়ে সহজ হবে। এবং সর্বশেষে বলতেছে যে সাধারণভাবে লিনিয়ার কাঠামো এবং হায়ারার্কিক্যাল কাঠামোর মাধ্যমে হাইব্রিড কাঠামো তৈরি করা যায়। অর্থাৎ আমাদের হাইব্রিড কাঠামো তৈরি করতে 2টা স্ট্রাকচারের কম্বিনেশন করতে হয়। একটা হচ্ছে লিনিয়ার কাঠামো, যেটা আমরা গত টপিকে পড়ছিলাম সিকোয়েন্স কাঠামো, আর একটা হচ্ছে হায়ারার্কিক্যাল কাঠামো বা ট্রি কাঠামো। অর্থাৎ এই ট্রি কাঠামো এবং লিনিয়ার কাঠামোর কম্বিনেশনে বা মিক্সডের মাধ্যমে আমরা কি করতে পারি, হাইব্রিড কাঠামোটা তৈরি করতে পারি। এটা আমাকে জানাও, এই যে পয়েন্টগুলো বললাম মোটামুটি বুঝতে পারছো কিনা, মারুফ, তান্নি আমাকে জানাও। আচ্ছা, এখন এটা উদাহরণটা কি, আমাদের সহজ উদাহরণ, এই যে হাইব্রিড কাঠামো বা কম্বিনেশন কাঠামোর সহজ উদাহরণ হচ্ছে www.google.com। কারণ কি, এই যে গুগল একটা সার্চ ইঞ্জিন, বা যে কোনো সার্চ ইঞ্জিনই হচ্ছে আমার কম্বিনেশন বা হাইব্রিড কাঠামোর স্ট্রাকচার। কারণ কি, এই গুগলের মধ্যে আমরা বিভিন্ন দিক থেকে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম তথ্য খোঁজার জন্য কি করি, ইনপুট দিই। তো দেখা যায় যে কেউ যখন এই গুগলের মধ্যে সার্চ করতে যাবে সেই কি পাবে, ইনফরমেশন পেয়ে যাবে। তার মানে গুগল হচ্ছে এমন একটা ওয়েবসাইট যেখানে প্রত্যেকটা ডকুমেন্টারি লিঙ্ক থাকে, অর্থাৎ তুমি যেটাই সার্চ করবা সেটাই পেয়ে যাবা। তো শুধু তুমি না, তোমার আশেপাশে যারা যারা আছে যতজনই সার্চ করবে গুগল তাই কি করবে, শো করবে। এবং একসাথে হাজার হাজার কোটি কোটি মানুষ কি করতেছে, গুগলে সারাদিন ব্রাউজ করতেছে, যার ফলে দেখা যাচ্ছে কি, হ্যাঁ, যার ফলে দেখা যাচ্ছে যে গুগল সবারই কি করতেছে, রিপ্লাই দিচ্ছে। এখানে কোনো
ব্যতিক্রম হচ্ছে না যে তুমি পাচ্ছ অন্যজন পাচ্ছে না, এর পরের জন পাচ্ছে, এরকম না। অর্থাৎ সবাই কি পাচ্ছে, এই গুগলের যে সার্চের অপশন সেখান থেকে সবাই তথ্যগুলো খুঁজে পাচ্ছে। তার মানে এক কথা আমরা বুঝতে পারবো যে যত রকম আমাদের সার্চ ইঞ্জিন আছে গুগলের পাশাপাশি আমাদের বাংলাদেশের যে একটা সার্চ ইঞ্জিন পিপিলিকা সেটা, তারপর হচ্ছে আমাদের আরও যে আছে ফেসবুক, সরি কম্পিউটারের মধ্যে মজিলা ফায়ারফক্স, তারপর হচ্ছে সিরি, তারপর হচ্ছে আরও অনেক যে টুলসগুলো আছে, মানে সার্চ ইঞ্জিনের যে অ্যাপ্লিকেশন বা অ্যাপসগুলো আছে সেগুলো সবই হচ্ছে আমাদের এই হাইব্রিড কাঠামো বা কম্বিনেশন কাঠামোর জ্বলন্ত উদাহরণ। তো আমি যে কথাটা বলছি কথাটা কি বুঝতে পেরেছো? একটু আমাকে জানাইও। আচ্ছা, এরপরে দেখো চিত্রই দেখতে পাচ্ছ। চিত্রটা আসলে তোমরা দেখলেই বুঝতে পারবা যে চিত্রের মধ্যে অনেকগুলো ওয়েব পেজ থাকবে, এদিকে সেদিকে এদিকে সেদিকে, দেখছো এখানে অনেক দিকে লিঙ্ক যুক্ত থাকবে। এইরকম ভাবে অনেকগুলো লিঙ্ক যুক্তের মাধ্যমে যে ওয়েবসাইটটা গঠন করা হয় তার নামই হচ্ছে হাইব্রিড বা কম্বিনেশন কাঠামো। আর ডান দিকেও যে চিত্র চিত্র এটাও একটা হাইব্রিড কাঠামো, তবে এখানে বোঝাচ্ছে না। তারপরও দেখো এখানে প্রথমে হোম পেজ থেকে পেজ 1 পেজ 2 আসছে, আবার পেজ 1 থেকে এই দুইটা আসছে, আবার এই পেজ থেকে এটা আসছে, আবার দেখা যাচ্ছে এগুলো থেকে কি হচ্ছে, প্রত্যেকটা আবার কি হচ্ছে, লিঙ্ক যুক্ত হচ্ছে বা কানেকশন হচ্ছে। তো এই হচ্ছে মোটামুটি দ্বিতীয় স্ট্রাকচার, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানেও একাধিক স্ট্রাকচারের সমন্বয় আমাদের কি হয়েছে, একটা হাইব্রিড বা কম্বিনেশন কাঠামো তৈরি হয়েছে। তো এই হচ্ছে আমাদের হাইব্রিড বা কম্বিনেশন কাঠামোর যে মেইন বেসিক সেটা। তান্নি একটু আমাকে জানাও, তান্নি তুমি কতটুকু বুঝতে পারলা, একটু রেসপন্স করে জানাও বা কথা বলো। তান্নি শুনতে পাচ্ছ? আচ্ছা, এখন আমরা তো এটা মেইন বই পড়ে ফেললাম, এখন আমাদের হচ্ছে গিয়ে ওই প্র্যাকটিস করতে হবে বোর্ড পরীক্ষায় এইখান থেকে কীরকম সৃজনশীল আসছে। তো বোর্ড পরীক্ষায় যে সৃজনশীলটা আসছে আমরা সেটাই এখন তোমাদের সামনে আলোচনা করতেছি। একটু এটা আমি সেটা বের করি। জাস্ট আমি যতটুকু খুঁজে পেলাম মাত্র একটা বোর্ড পরীক্ষাতেই একটা প্রশ্ন আসছিল শুধু এইখান থেকেই, সেটা আমাদের গণঙে, শুধু গণঙে আসছিল। দেখো আমি দাঁড়াও একটু, দেখো। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের সেই প্রশ্নটা, এটা ময়মনসিংহ বোর্ড 2023 সালে আসা একটা প্রশ্ন। তোমরা ভালো করে চিত্রটা দিকে লক্ষ্য করবা, হ্যাঁ। তান্নি, তারপর হচ্ছে মারুফ, খেয়াল রাখো কি বলতেছে। চিত্র 1 আর চিত্র 2, দুইটা চিত্র তোমরা বর্তমানে দেখতে পাচ্ছ। এখন একটা বিষয় খেয়াল করো, এই যে দুইটা চিত্র দেখা যাচ্ছে, চিত্র 1 এর মধ্যে খেয়াল করলে দেখবা কি দেখা যাচ্ছে, যে লেখা আছে প্রথমে হোম, তারপর রেজাল্ট, তারপর হচ্ছে ইমেজ, তারপর হচ্ছে লেখা আছে কি এক্সআই, তারপর হচ্ছে টেস্ট, তারপর হচ্ছে কি এটা, এরকম দুটো জিনিস দেওয়া আছে। এবার দেখো আমি যদি এই নিচের গুলাকে বাদ দিই, নিচের গুলাকে বাদ দেওয়া যদি সাপোজ এই লাইনটার কথা চিন্তা করি, সাপোজ হোম থেকে রেজাল্ট, রেজাল্ট থেকে ইমেজ, এগুলো এক একটা পেজ আর কি। তো দেখো বাম থেকে ডানে গেছে, আবার ডান থেকে বামে, সরি বাম থেকে ডানে, আবার এই ডান থেকে আবার ব্যাক করে ফিরে আসছে। তার মানে এই প্রথম লাইনে যেই কাঠামোটা আমরা গেস করতে পারি সেই কাঠামোটার নাম কি হবে? গতকাল যারা ছিল বা গত টপিক যারা পড়ছিলাম আশা করি বুঝতে পারবা এটা কি। আমি চিত্র দিয়ে বুঝাইছিলাম। জাস্ট প্রথম লাইন, সাপোজ এটা বাদ দাও, নিচের গুলাটা বাদ দিয়ে জাস্ট উপরের তিনটা, উপরে এই তিনটা আমার কোন কাঠামো তৈরি করে একটু যদি গেস করে বলতে পারো, তান্নি বা মারুফ, দেখো তো বলতে পারো কিনা। উপরে এই লাইনটা হোম, রেজাল্ট, ইমেজ, এই তিনটা পেজের মধ্যে যদি আমরা একটা স্ট্রাকচার তৈরি করতে চাই তাহলে স্ট্রাকচার নাম কি হবে বা কাঠামোর নাম কি হবে? আমরা একটু পড়ছিলাম, দুই দিকে যদি তীর চিহ্ন থাকে, ডান থেকে বামে বা বাম থেকে ডানে, দুই দিকে যদি তীর চিহ্ন থাকে তখন আমরা সেটাকে কোন ওয়েবসাইট বলতে পারি বা কোন ওয়েবসাইটে কাঠামো বলতে পারি? মারুফ, তান্নি, দেখো তোমাদের মনে পড়ে কিনা বলো তো। লিনিয়ার কাঠামো। আচ্ছা, মারুফ বলছো লিনিয়ার কাঠামো। তান্নি তুমি কি ছিলা ক্লাসটাতে, একটু বলতে পারবা দুই দিকে থাকলে কোন কাঠামো পড়ে যায়? তোমার কি কিছু মনে পড়ে কি? যদি মনে পড়ে বলো, আদারওয়াইজ সমস্যা নাই, আমাকে বলতে পারো হ্যাঁ বা না, দুটো একটা। আচ্ছা, সমস্যা নাই। এটা মারুফ বলছে, সুন্দর হয়েছে, লিনিয়ার কাঠামো, ভেরি গুড, চমৎকার। কারণ দুই দিকেই আমাদের যখন কানেকশন থাকবে, ডান থেকে বামে বা বাম থেকে ডানে বা উপর থেকে নিচে, নিচ থেকে উপরে, একাধিক দিকেই যদি আমাদের কানেকশন থাকে সেটা হবে কি সিকোয়েন্স কাঠামো বা লিনিয়ার কাঠামো। তো বুঝতে পারলাম যে প্রথমটা হচ্ছে লিনিয়ার কাঠামোর স্ট্রাকচার। এর পরেরটা খেয়াল করো, দেখো রেজাল্ট থেকে এটা আসছে আবার এটা আসছে,
আবার এখান থেকে আবার এটা আসছে। তার মানে এখন তুমি এই জিনিসটা চিন্তা করো যে ইমেজটা বাদ দাও আর এই হোমটা বাদ দাও, তাহলে রেজাল্ট থেকে যেগুলো আসছে এটাকে আমরা কোন ওয়েবসাইটের কাঠামো বলতে পারি? জাস্ট রেজাল্ট থেকে এই তিনটা যে আসছে, বলো তো মারুফ, বলতে পারবা? জাস্ট রেজাল্ট থেকে বাকি। হ্যাঁ, ভেরি গুড, ট্রি, চমৎকার তান্নি, ট্রি টপোলজি না, ট্রি কাঠামো। রেজাল্ট থেকে তার প্রথম হচ্ছে 11 আর 12 আর নিচে টেস্ট, এটা ট্রি, অর্থাৎ একটা পেজ থেকে তিনটা পেজ তৈরি হয়েছে, এটা ট্রি, ট্রি কাঠামো। ওকে, তার মানে বুঝতে পারলাম যে প্রথম লাইনটা হচ্ছে আমাদের এই লিনিয়ার কাঠামো বা সিকোয়েন্স কাঠামো, আর পরবর্তী যেটা সেটা হচ্ছে আমাদের কি ট্রি কাঠামো। তার মানে এই যে লিনিয়ার বা সিকোয়েন্স কাঠামো আর ট্রি কাঠামোর কম্বিনেশনেই আমাদের চিত্র 1 তৈরি হয়েছে। আর এই জন্য আমরা বুঝতে পারতেছি চিত্র 1 হচ্ছে হাইব্রিড কাঠামো বা মিক্স কাঠামো বা কম্বিনেশন কাঠামো। তান্নি, মারুফ, এবার বুঝতে পারছো কেন এটাকে আমরা হাইব্রিড কাঠামো বলতেছি? কারণ এখানে একের অধিক কাঠামো আছে এই জন্য। আচ্ছা, এবার উত্তরটা দেখবো, আমরা গণংটা আলোচনা করব। গণঙে আমাদের চাইছে কি যে চিত্র 1 কোন ধরনের ওয়েবসাইট স্ট্রাকচার ব্যবহার করা হয়েছে ব্যাখ্যা করা। আমরা বুঝতে পারলাম এখানে একাধিক ওয়েবসাইটের কাঠামো সংযুক্ত করা, তার মানে এটা অবশ্যই হবে কি কম্বিনেশন ওয়েবসাইট বা মিক্স ওয়েবসাইট। তো প্রথমে আমরা লিখে দিব আমাদের মূল কথা। চিত্র 1 এ হাইব্রিড বা কম্বিনেশন বা মিশ্র ওয়েবসাইটের স্ট্রাকচার ব্যবহার করা হয়েছে। নিচে এখন বর্ণনা করব। প্রথমে এই লাইনটা লিখতে হবে। এখন আমরা লিখব যে যখন একাধিক কাঠামো যেমন লিনিয়ার কাঠামো, ট্রি কাঠামো ব্যবহার করে ওয়েবসাইটে ডিজাইন করা হয় তখন তাকে হাইব্রিড বা কম্বিনেশন বা মিশ্র কাঠামো বলে। দেখো এখানে কিন্তু দুইটা কাঠামোর কথাই বলছে, লিনিয়ার কাঠামো আর হচ্ছে কি ট্রি কাঠামো। মূলত আমাদের হাইব্রিড কাঠামো লিনিয়ার কাঠামো আর কি ট্রি কাঠামোর মাধ্যমেই হয়ে থাকে। এটা গেল। এবার বলতেছে অনেক সময় লিনিয়ার কাঠামো ও হায়ারার্কিক্যাল কাঠামোর মাধ্যমে মিশ্র কাঠামো তৈরি করা হয়। অনেক সময় মানে এটা প্রায় সময়, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয়। আর উদ্দীপকের ক্ষেত্রে তেমনটিই ঘটেছে। কারণ কি উদ্দীপকের প্রথমটা ছিল লিনিয়ার কাঠামো, পরেরটা ছিল কি আমাদের ট্রি কাঠামো। তার মানে দুইটা মিক্সিং করে বা ম্যাচিং করে বা মিশ্র করে কি করা হয়েছে হাইব্রিড কাঠামো বা কম্বিনেশন কাঠামো বা মিশ্র কাঠামো তৈরি করা হয়েছে। উদ্দীপক কথাটা বলে দিলাম। আচ্ছা, আশা করি এটাও বুঝতে পারছো। এবং পরবর্তী যে কথাগুলো সেগুলো বলতেছে যে বড় বড় প্রতিষ্ঠানের ক্ষেত্রে এ ধরনের কাঠামো আমরা তৈরি করতে পারি বা করা হয়ে থাকে। আর এই ধরনের কাঠামোতে অনেক দিক থেকে লিঙ্ক করা থাকে। আমরা কিন্তু বেসিক আলোচনাতে বৈশিষ্ট্য পড়ছিলাম এই লাইনটা, যে এই ধরনের কাঠামোতে অনেক দিক থেকে লিঙ্ক করা থাকে, ফলে ভিজিটাররা সহজেই তথ্য খুঁজে পায়। আর এই ধরনের কাঠামো ওয়েবসাইটে সৌন্দর্য বৃদ্ধি করে এবং মেমোরি স্পেস কমানোর জন্য ব্যবহার করা হয়। মানে যা যা পড়ছিলাম হুবহু তা তা এখানে কি করবা তুলে ধরবা। আর উদাহরণ হিসেবে আমরা বলবো www.google.com, তারপর হচ্ছে পিপিলেখা.com, মানে যত রকম সার্চ ইঞ্জিন আছে সবগুলা, বা যে কটা মনে পড়বে সে কটা আমরা লিখে দিব, তাহলে আমাদের হয়ে যাবে। এই হচ্ছে আমাদের পরিপূর্ণ উত্তরটা। আমাকে জানাও মারুফ, তান্নি, এই যে উত্তরটা আমরা পুরোপুরি ভাবে দিলাম বুঝতে পারলা কিনা? ওকে, খুশি হলাম। তো আজকে আমরা এটাই মানে আলোচনা করছি, আর তো আমার কোনো মানে বোর্ড পরীক্ষা আসে না এই টপিক থেকে। এটা আমি শেষ করলাম এখানে। আরেকটা বিষয় যেটা বলি সেটা হচ্ছে তোমাদের এফআরবি প্রোগ্রাম, অর্থাৎ ফাইনাল রিভিশন প্রোগ্রাম নিয়ে কাজ করতেছি, আর তোমাদের যে মডেল টেস্ট সেটা নিয়ে কাজ করতেছি। তো তুমি একটু অপেক্ষায় থেকো। আর আমি এর মধ্যে এই সপ্তাহের মধ্যে আশা করি গুছগাছ করে ফেলতে পারবো। আমাদের তো এখন রমজান প্রায় শেষের দিকে, ঈদ সামনে। হ্যাঁ বলো। স্যার জৈব রসায়নটা একটু করাই দিয়ে। আসলে জৈব রসায়নটা এখন আমি যদি করাইও, আমার যেটা মনে হয় যে জৈব রসায়ন করাইলে তেমন আমি বেনিফিট পাবো না। কারণ কি জৈব রসায়নটা একবারে ইন্টার ফার্স্ট ইয়ার থেকেই পড়তে হয়। এই শেষ মুহূর্তে আমি যদি পড়াই আগামাথা অনেকেই বুঝবে না, সেক্ষেত্রে আমারও টাইম নষ্ট হবে, বা আমিও যেটা মানে টার্গেট নিয়ে শেষ করতে যাব পারবো না। জৈব রসায়নটা যদি ফার্স্ট ইয়ার থেকে না পড়াই, মানে ফার্স্ট ইয়ার থেকে যদি পড়াইতে পারতাম তাহলে এখন শেষ মুহূর্তে রিভিশন করলে হয়ে যেত। কিন্তু আমার আসলে জৈব রসায়ন পড়ার মতো সময় ওরকম মতো হচ্ছে না। আর জৈব রসায়ন নিয়ে টেনশনের কারণ নাই, কেমিস্ট্রি তো মনে করো অন্যান্য অধ্যায় দিয়েও কভার করা যাবে। জৈব রসায়ন থেকে না করলেও যে বেশি সমস্যা হবে এরকম কোনো না। তুমি জৈব রসায়নটা স্কিপ করে অন্য অধ্যায়গুলো ভালো করে পড়ে যাও, আশা করি
ফুললি অ্যান্সার করতে পারবা। আস্তে। এমসিকিউ তে একটু কষ্ট হইতে পারে কয়েকটা এমসিকিউর জন্য, কিন্তু আর সিকিউতে ভালো করবা। সেকেন্ড পেপারের মধ্যে পরিবেশ রসায়ন আর হচ্ছে তড়িৎ রসায়ন, পরিমাণগত রসায়ন 3টা অধ্যায় কমপ্লিট করছি। হ্যাঁ, ক্লাস রসায়ন এই তিনটা অধ্যায় করছো, এই এনাফ আলহামদুলিল্লাহ। এখান থেকে 4টা সৃজনশীল 5টা সৃজনশীল এমনি লিখতে পারবা, 4টা না 5টা লিখতে পারবা। আরেকটা অধ্যায় বাকি আর থাকবে হচ্ছে না, সেটা হচ্ছে কি লাস্টের অধ্যায়, সেটা পড়লে হয়ে যাবে। রসায়ন থেকে স্যার SN1 বিক্রিয়া আছে না, SN1 SN2 হ্যাঁ হ্যাঁ, আর হচ্ছে মানে মোটামুটি ওইখান থেকে কিছু কিছু পড়ছি, আর বাকিগুলা সবগুলা পড়তে পারি নাই। আসলে এটা অনেক বড়, তো এটা এত বড়টা আসলে পড়া পসিবল না এত কম সময়। এটা আসলে দেখা যায় যারা ফার্স্ট ইয়ার থেকে পড়ে ওরাও মাঝখান দিয়ে ছেড়ে দেয়, কারণ এটা মানে যদি ভাগ্য ভালো থাকে, এক কথা আর কি, কথার কথা, যদি ভাগ্য ভালো থাকে তাহলে পরীক্ষা লেখা যায়। আর যদি ভাগ্য ওরকমভাবে ইয়া না হয়, কথার কথা বলতেছি, তাহলে এটা অনেকে স্কিপই করে, অনেক পইরা অনেকে কমন পায় না। এটাই এমন একটা মানে টপিক জীবরসায়নটা। সাবটাইলে পরিমাণগত রসায়ন আর পরিবেশ রসায়ন, তড়িৎ রসায়ন, আর শেষের অধ্যায় যেটা আছে 7টা হ্যাঁ, কমপ্লিট ওটা করবা। বাকি মাঝখান থেকে ওটা এটা পড়লেই বাদ হবে। দিয়ে দিতে পারবো না। হ্যাঁ পারবা, ওটা পড়লেই হবে। এই মোটামুটি যে কটা বলছো ওই কটা পড়লেই না, আর লাগবে না আশা করি। আচ্ছা স্যার। ওকে, তো আজকে না, হ্যাঁ বলো। আমাদের কলেজে বলছে যে যে মানে সবখান থেকে জৈব রসায়নের এখান থেকে লেস ঢুকাই দিবে, মানে একটা না হয় একটা দিবে ওই রকম। না আসলে হয়তো তারা বলবে, কিন্তু জীবরসায়ন থেকেই আলাদা প্রশ্ন হয়, আর অন্যান্য অধ্যায় থেকে আলাদা প্রশ্ন, এটা নিয়ে টেনশন নাই। তুমি পড়ে যাও, জীবরসায়নের জন্য আলাদা সেট প্রশ্ন, আর বাকি অধ্যায়গুলো থেকে আলাদা আলাদা প্রশ্ন হবে, এর নিয়ে সমস্যা নাই। আমরা এফআরবি প্রোগ্রামে আবার রিভিশনে যাব, তো চেষ্টা করব বাকি অধ্যায়গুলো মানে সাবজেক্টগুলো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আগে আগে ধরে দেন রিভিশন করা বা প্র্যাকটিস করা, ইনশাল্লাহ। ঠিক আছে স্যার, তাই ওকে, তো আজকে এ জৈব পর্যন্তই। রসায়ন ঠিক। হ্যাঁ, যে এটা নিয়ে টেনশন নিও না, এটা নিয়ে টেনশন নিয়ে বাকিগুলোতে সময় দিতেই হবে। আচ্ছা, আর এভাবে নিয়মিত ক্লাস করার চেষ্টা করো। তো আজকে এ পর্যন্তই, নেক্সট ক্লাসে অপেক্ষা থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।